আমার নাম ঋতুচেতা মুখার্জি। রবীন্দ্র জয়ন্তীতে আমার একটা ছোট্ট প্রয়াস। রবীন্দ্রনাথ কবি মৃদুল দাশগুপ্ত। না, 25শে বৈশাখে নয়, অন্য প্রতিদিনে। আমাদের তো দিব্যি কাটে রবীন্দ্রনাথ বিনে। তাতে কবির যায় আসে না, আমরাই হয়ে ছোট। গাড়ি হাঁকাই, বিমান চাপি, কাগজ ছাপে ফটো। ছোট ছোট লাল পিঁপড়ে ফিনিক টানার খোঁজে। দপ্তরে যাই, সময় কাটাই, সভায় নৈশ ভোজে। পাগল হয়ে সবাই খুঁজি, কোথায় চিনি চিনি। বিষণ্ণ মুখ আকাশ থেকে তাকিয়ে থাকেন তিনি। নমস্কার। নমস্কার। আজকে রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ। কি আর করি, কিছু তো নিবেদন করতে ইচ্ছে করে গুরুদেবের পায়ে। আজকে একটি কবিতা পাঠ করতে চাইছি, কিন্তু কবিতাটি ঠিক আজকের দিনের উপযোগী নয়, এটা আমি জানি, কারণ আজকে একটি আনন্দের দিন, রবি ঠাকুরের জন্মদিন। কিন্তু কি করি, এটাই আমার পাঠ করতে আজকে ইচ্ছে হয়েছে। আসলে এটি একটি দিনান্তের কবিতা। রবীন্দ্রনাথ তার জীবনের সায়াহ্নকালে পৌঁছে যখন জীবনবোধের উত্তরণে ঊর্ধ্বে উঠে গেছেন তিনি, তখন তার কাছে আর মৃত্যু শোক, মৃত্যু ভয় এগুলো খুব একটা গুরুত্ব পেত না। তিনি তখন এই সব কিছু কাটিয়ে উঠে ঊর্ধ্বের পানে যেতে চাইছেন, এইরকম একটা পরিস্থিতি। মানে সায়াহ্নকালের যে কবিতাগুলি রয়েছে তার মধ্যে একটি কবিতা এখন আমি পাঠ করছি, শেষ সঞ্চয়। দিনান্ত বেলায় শেষের ফসল দিলেন তরি পরে, এই পারে কৃষি হলো সারা। যাব ও পারের ঘাটে, হংস বলাকা উড়ে যায় দূরের তীরে। তারার আলো তারই ডানায় ধ্বনি বাজে মোর অন্তরে। ভাটার নদী যায় সাগর পানে পলতানে, ভাবনা মোর ভেসে যায় তারই টানে। যা কিছু নিয়ে চলি শেষ সঞ্চয়, সুখ নয় সে, দুঃখ সে নয়, নয় সে কামনা। শুনি শুধু মাঝির গান আর দ্বারের ধ্বনি তাহার স্বরে। নমস্কার। আমার নাম ঋতুচেতা মুখার্জি। রবীন্দ্র জয়ন্তীতে আমার একটা ছোট্ট প্রয়াস। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমার ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেন, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজে মেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুল খোসানো দেওয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছিস সুরঞ্জনার কাছে, জানিস
আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আজকে। শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে। নমস্কার। নমস্কার। আজ ঠাকুরের জন্মদিন, আজ 25শে বৈশাখ, এবং আমরা ছোট থেকে এই দিনটিকে বিশেষভাবে পালন করে আসছি। মানে আমাদের কাছে, বাঙালির কাছে 12 মাসের 13 পার্বণের মধ্যে এটি একটি অন্যতম পার্বণ। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুরকে কতটুকু আমরা তাকে ধরতে পারি, জানতে পারি। বাস্তবে কি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে। তাকে বিভিন্ন দিক দিয়ে যদি আমরা তার বিভিন্ন আঙ্গিককে যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে কখনো ব্যক্তি মানুষ, কখনো মানুষ রবীন্দ্রনাথ, কখনো শিল্পী রবীন্দ্রনাথ, কখনো গায়ক রবীন্দ্রনাথ, কখনো লেখক রবীন্দ্রনাথ, কখনো সাহিত্যিক রবীন্দ্রনাথ, কখনো কবি রবীন্দ্রনাথ, এই বিভিন্ন আঙ্গিকে আমরা তাকে ভাগ করতে পারি। কিন্তু পুরো মানুষটাকে আমাদের পক্ষে সম্ভব নয় তাকে বিচার করা, বা বিচার বলাটা আমার ধৃষ্টতা, আমি বলতে চাইছি তাকে তুলে ধরা। আজকে আমি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তার একটা ছোট অংশ থেকে একটু আলোচনা করবার চেষ্টা করছি। সেটা হচ্ছে সমাজ সচেতন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কিন্তু একজন খুব বড় মাপের সমাজ শিক্ষক এবং সমাজ সচেতন মানুষ ছিলেন। তার অনেক প্রবন্ধ, গল্প, ছোট গল্প, উপন্যাস আমরা কিন্তু সমাজের অনেক অন্ধকার দিক, অনেক না আলোচিত হওয়া দিককে তুলে ধরতে দেখতে পারি। যেমন আজকে যদি আমি খুব অল্প পরিসরে ছোট গল্পে, মানে রবীন্দ্রনাথের ছোট গল্পে নারীদের সম্পর্কে সমাজের তৎকালীন যে ধারণা ছিল সেইটুকুই তুলে ধরি। জানি না কতটা পারবো, তাও আমি চেষ্টা করছি। তাহলে দেখা যায় যে নিজে একজন পুরুষ হয়েও কিন্তু তিনি তার লেখায় বরাবর নারীকে প্রাধান্য দিয়েছেন। তার ছোট গল্পগুলো মোটামুটি নারী কেন্দ্রিক, প্রাধান্য থেকেছে তাদের বরাবরই। নারীর ভালোবাসা, ভালো লাগা, ভাবাবেগ, বিভিন্ন রকম কষ্টবোধ, দুঃখবোধ, যাতনা, বেদনা সবই কিন্তু তার লেখায় আমরা পেয়েছি। অদ্ভুত ব্যাপার, তিনি একজন পুরুষ মানুষ হয়েও তার লেখার মধ্যে নারীর মর্মস্থলের গূঢ় বেদনাটা কিন্তু আমরা পড়তে পেরেছি, দেখতে পেয়েছি। বরং বলা যায় সে যুগে নারীরাও এতটা সচেতন ছিলেন না তাদের অপমান বা অবহেলা সম্পর্কে, কিন্তু রবীন্দ্রনাথের লেখায় আমরা সেটি দেখতে পেয়েছি। সমাপ্তি, পোস্টমাস্টার, শুভা, নষ্টনীর বিভিন্ন আঙ্গিকে, মানে কত নাম করব, বিভিন্ন ছোট গল্পের মধ্যে আমরা কিন্তু নারীর চেতনাকে তুলে ধরতে দেখতে পারি। আজকে আমি স্ত্রীর পত্রের একটি ছোট অংশ পাঠ করে একটু দেখাতে চাইছি যে রবীন্দ্রনাথ কতখানি নারী বেদনার সঙ্গে, নারীর মনোবেদনার সঙ্গে যুক্ত হতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে নারীদের অন্দরমহলে পুরুষশাসিত সমাজে কীরকমভাবে তাদের জীবন যাপন চলে। স্ত্রীর পত্রে একটা জায়গায় মৃণাল যেখানে তার স্বামীকে পত্র লিখতে গিয়ে, অন্দরমহলের কথা বলতে গিয়ে একটা জায়গায় বলছে, মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, স্ত্রী নেই, সজ্জা নেই, সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চুরির মতো প্রবেশ করে, উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরহ দুঃখ দেয়। ঠিক উল্টো,
অনাদর জিনিসটাই ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অনার্য বলে মনে হয় না, সেই জন্য তার বেদনাও নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এইটা যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যত দূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখের ব্যথাটা কেবল বেড়ে ওঠে। আরেকটা ছোট অংশ পাঠ করে একটু বলি এই স্ত্রীপত্র থেকেই। তোমাদের অন্দরমহলে কোথাও জমি 1 ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতুম সেই গাবের গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে। আমার ঘরকন্নার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগাগোড়া এমন রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোন স্বর্গ থেকে আসে, কিন্তু রবির মুখ থেকে আসে না। নমস্কার।